নাগরিকত্ব আবেদনের মেয়াদ বাড়ল। 2024-এ ভারতে এলেও নাগরিকত্বের আবেদন করা যাবে। সিএএতে আবেদন করতে পারবেন শরণার্থীরা। আগে 2014-র মধ্যে ভারতে এলে সিএএতে আবেদন করা যেত। নাগরিকত্ব পাওয়ার মেয়াদ বাড়ালো কেন্দ্র। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে, আরো বিশদে জানাবে। মৈত্রেয়ী, কি বলা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে? দেখো, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে রুল ফর্ম করা হয়েছে ফরেনার্স এবং ইমিগ্রেশন অ্যাক্টের যে অ্যামেন্ডমেন্ট রয়েছে সেই অ্যামেন্ডমেন্টের, এবং সেখানেই উল্লেখ করা হয়েছে যে আগে যে কাট অফ ডেটটা ছিল 31শে ডিসেম্বর 2014, সেই কাট অফ ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত। কাদের জন্য? না, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা ধর্মের কারণে যারা প্রসিকিউটেড হয়েছে, অর্থাৎ ধর্মের কারণে নির্যাতনের শিকার হয়েছেন, যে সমস্ত হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন এবং খ্রিস্টানরা, তারা ভারতে আসলে তাদেরকে ডিটেন করা হবে না সেই বিষয়টা, অর্থাৎ তারা 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে এসে থাকলে তারাই ডিটেনশনের আওতায় পড়বেন না। যদিও তাদের কাছে যদি না ভ্যালিড পাসপোর্ট বা ভ্যালিড নথি নাও থাকে, তাহলেও তাদেরকে ডিটেন করা হবে না। এই বিষয়টাই কিন্তু আজকের গতকাল এই যে রুল নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে গেজেট নোটিফিকেশন জারি করেছে, সেই অনুযায়ী কিন্তু এই 10 বছরের মেয়াদ বাড়ানো হয়েছে। এই যে মেয়াদ বাড়ানো হলো, কেন বাড়ানো হলো, কোন গ্রাউন্ডে বাড়ানো হলো, এর কি কোনো ব্যাখ্যা দেওয়া হয়েছে নোটিফিকেশনে? দেখো, নোটিফিকেশনে, গেজেট নোটিফিকেশনে এর কোনো ব্যাখ্যা আলাদা করে দেওয়া হয়নি। তবে যেটা মনে করা হচ্ছে যে সাম্প্রতিককালে বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে প্রচুর শরণার্থী ভারতে এসেছেন, এবং বিশেষত সংখ্যালঘু শরণার্থীরা, সেই সমস্ত দেশের সংখ্যালঘু শরণার্থীরা তারা ভারতে এসেছিলেন। ফলে তাদের কথা মাথায় রেখেই এই কাট অফ সময়টা বাড়ানো হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ যে ইমিগ্রেশন এবং অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের যে অ্যামেন্ডমেন্ট 2025, যেটা বাজেট অধিবেশনের সময় যে অ্যাক্ট, যে বিল পাশ হয়েছিল সংসদে, সেই বিলে কিন্তু এই সময়ের কথা আলাদা করে উল্লেখ করা ছিল না। কিন্তু এবার যখন রুল ফর্ম হয়েছে সেই অ্যাক্টের ক্ষেত্রে, সেই রুল ফরমেশনে কিন্তু এই বিষয়টার কথা উল্লেখ করা হয়েছে। মৈত্রীর সঙ্গে থাকো। এবার সব রাজ্যে ডিটেনশন সেন্টার, অনুপ্রবেশকারী রুখতে কেন্দ্রীয় আইনের সংশোধন। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ডিটেনশন সেন্টার গড়ার নির্দেশিকা। ডিটেনশন সেন্টার গড়ার নির্দেশিকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। কথা বলবো মৈত্রীর সঙ্গে আবারও। মৈত্রী, এই নির্দেশিকায় কি বলা হয়েছে? দেখো, এবার সমস্ত রাজ্যকে ডিটেনশন সেন্টার তৈরি করতে হবে। আক্ষরিক অর্থে ডিটেনশন শব্দটা উল্লেখ না করা হলেও যে নতুন রুলস ফ্রেম করা হয়েছে, অর্থাৎ এই যে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2000, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025, সেই আইনে উল্লেখ রয়েছে যে যারা ফরেনার্স, যারা বিশেষত যারা উইদাউট ভ্যালিড ভিসা, ভ্যালিড পাসপোর্ট যারা ভারতে ঢুকছেন, অর্থাৎ অনুপ্রবেশকারী, এবং যারা ভারতে তাদের ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরেও যারা থাকছেন, সেই সমস্ত ইলিগাল, অবৈধভাবে বসবাসকারী বা তাদের অন্য কোনো কারণে তারা কোনো বেআইনি কাজে যুক্ত হয়েছেন, সেই ধরনের অবৈধ বসবাসকারী, বিদেশি বসবাসকারী, তাদেরকে যতক্ষণ না পর্যন্ত ডিপোর্ট করা হচ্ছে বা তাদের বিরুদ্ধে যতক্ষণ না পর্যন্ত আইনি প্রভিশন নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে একটি সেক্লুডেড জায়গায় রাখতে হবে, এবং যেটা প্রেফারেবলি সমস্ত ফরেনারদের রাখার জন্য জায়গা, এবং সেটা সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত এই রুল ফর্ম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যেহেতু রুল ফর্ম করে দেওয়া হয়েছে, ফলে এটি আইনে পরিবর্তিত হয়েছে, এবং সমস্ত রাজ্যকে এবার এই ডিটেনশন সেন্টার তৈরি করতে হবে। ডিটেনশন সেন্টার বা ডিটেনশন ক্যাম্প, এটার যাই নাম দেওয়া হোক বা একটা আলাদা সেক্লুডেড জায়গা, সেটাকে যেভাবেই উল্লেখ করা হোক না কেন, এই ফরেনার্সদের রাখার জন্য সেই জায়গাটা তাদেরকে অ্যালোকেট করতে হবে। মিমি, ধন্যবাদ মৈত্রী। স্বরাষ্ট্র মন্ত্রক তো নিজের মতন করে দেশের আইন তৈরি করতে পারে না, আইন তৈরি করে পার্লামেন্ট। গায়ের জোরে অনেক কিছু করতে চাইছে, এসআইআর থেকেও পিছু হটবে, এইসব ঘটনার থেকেও পিছু হটবে মোদী সরকার। গায়ের জোরে অধিকার ভারতবাসীর কাছ থেকে কেড়ে নেওয়া যায় না, বিশেষ করে বাংলাকে লক্ষ্য করে এইসব প্ররোচনা, ষড়যন্ত্র। আজকে ভারতের সংবিধান বলছে সমস্ত ধর্ম আমাদের কাছে সমান।
আর সেখানে অমিত শাহর অফিস তারা একটা নোটিশ জারি করছে যেখানে বলছে ধর্মীয় কারণটাই প্রধান হয়ে উঠবে। সেটা কি সংবিধান বিরোধী নয়? বেড়া খুলে দিতে হবে, ওপার থেকে মুসলমান অনুপ্রবেশকারীরা ঢুকে পড়বে, মানে বাংলাদেশ থেকে এপারে এসে জনঘনত্ব বাড়াবেন এবং এখানকার যারা স্থানীয় মুসলমান হিন্দু নির্বিশেষে সবার জল জমি ব্যবসা জীবন নির্বাহের যে যত রকমের উপায় আছে সেগুলোর উপরে ভাগ বসাবেন। এটাই তো তৃণমূল চাইছেন। কেন্দ্রীয় সরকার ডিটেনশন ক্যাম্প করছেন অবৈধ বিদেশি নাগরিকদের জন্য। এই দেশের মানুষ হিন্দু মুসলমান বা অন্য ধর্ম নির্বিশেষে আমাদের কিসের ভয়, তৃণমূলের কিসের ভয়? তৃণমূলের যারা যারা বিদেশি নাগরিক বলে শনাক্ত হবেন বা যাদের ওরা পুষে রেখেছেন তাদের ভয় হতে পারে, ব্যথাটা ওখানেই। ভারত সরকার যা করছেন ভারতের ভালোর জন্য, তৃণমূলকে এইসব নিয়ে ভাবতে হবে না। আপনাদের আরো একবার জানাই, 24-এ ভারতে এলেও নাগরিকত্বের আবেদন করা যাবে। সিএএতে আবেদন করতে পারবেন শরণার্থীরা। এর আগে 2014 পর্যন্ত ভারতে এলেই সিএএতে আবেদন করা যেত। নাগরিকত্ব পাওয়ার মেয়াদ বাড়ালো কেন্দ্র। বিজেপি এই সিএএ, এনআরসি, এসআইআর এইসব দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, এইসব দিয়ে ঘুরিয়ে দমন পীড়ন চালিয়ে তাদের এজেন্ডা তারা ফুলফিল করতে চায়। আমরা রুটি কাপড়া মাকান, বাংলা ভাষার সম্মান, বাংলার অধিকার, আমরা পুরো দস্তুর মানুষের কাছে এই বিষয়গুলি নিয়েই থাকবো। আর বিজেপি যতবার এভাবে গুলিয়ে দিতে চাইবে আমরা তার প্রতিবাদ জানাবো। সিএতে কোনো পরিবর্তন আসেনি, ভাষাগত গন্ডগোল হয়েছে টুইটে, ফরেনার্স অ্যাক্টে পরিবর্তন এসেছে। সেই পরিবর্তন বলছে 31শে ডিসেম্বর 2024 সাল পর্যন্ত বাংলাদেশি হিন্দু বা অন্যান্য সংখ্যালঘু তারা যদি ভারতবর্ষে এসে থাকেন তাদেরকে আর ডিপোর্ট করা যাবে না, তারা ভারতবর্ষেই থাকবে। 11 বছর যদি আপনি থাকেন ভারতবর্ষে, আপনি ন্যাচারালাইজেশনের পদ্ধতির মধ্যে দিয়ে সিটিজেন হবেন। যে কোনো পার্টি তার এজেন্ডা অনুসারে কাজ করে। আমরা বলেছিলাম 370 দ্বারা বাতিল করেছি, কুণাল ঘোষ আটকাতে পারেনি। আমাদের ম্যানিফেস্টো অনুসারে কাজ করবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ থেকে আসা হিন্দু রিফিউজিদের এই পশ্চিমবঙ্গে থাকার অধিকার আছে। অবৈধ অনুপ্রবেশ আর এই অভিযোগেই অনুপ্রবেশের পর ভারতে বসবাস, এই অভিযোগে খড়িবাড়ি থেকে জালে 3 বাংলাদেশি, পুলিশের জালে বাবা সহ 2 ছেলে। বিশ্বজিৎ রয়েছে, আরো ডিটেলে জানাবে। বিশ্বজিৎ, এই বাবা এবং 2 ছেলেরা কতদিন ধরে ভারতে বসবাস করছিল? ভারতীয় পরিচয়পত্রই বা পেল কিভাবে? দেখো, সেই প্রশ্নই কিন্তু ইতিমধ্যে তদন্ত নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ। গতকাল কিন্তু এই খড়িবাড়ি ময়নাগুড়ি এলাকায় সন্দেহভাজন অবস্থায় 3 জনকে আটক করা এবং তাদের কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্র সঙ্গে ভারতের বিভিন্ন একাধিক পরিচয়পত্র উদ্ধার করেছে এসএসবি। এবং যেটা জানা গিয়েছে যে গত বছর থেকেই কিন্তু এই 3 বাংলাদেশি ভারতে একেবারে পদবি বদলে তারা কিন্তু এখানে অবস্থান করেছিল এবং তারপর এখানে থেকেই তারা কিন্তু বেশ কিছু ভারতীয় নথি উদ্ধার করে, যা কিন্তু দালাল মারফত তারা পায়। কিন্তু দেখা যাচ্ছে 2 জনের মধ্যে 2 জন যারা রয়েছে তারা কিন্তু ভিসা নিয়ে ভারতে আসলেও ভিসার মেয়াদ উত্তীর্ণের পরে তারা কিন্তু এদেশে পাকাপাকি হয়ে বসবাস শুরু করেছেন এবং ভারতের বিভিন্ন কাজে কিন্তু তারা লিপ্ত হয়েছেন। অমল চন্দ্র বর্মন, যিনি কিন্তু অমল রায় নামে পরিচিত বাংলাদেশে, তিনিও কিন্তু এখানে তার একাধিক ভারতীয় নথি উদ্ধার করা হয়েছে। তারা গোটা ঘটনায় তারা এই নথি কোথা থেকে পেল এবং ভারতীয় নথি কারা কারা তাদেরকে সাহায্য করেছে সে বিষয়ে কিন্তু তদন্ত করতে ইতিমধ্যে তাদেরকে শিলিগুড়ি মহকুমায় তোলা হয়েছে এবং পুলিশ সূত্রে খবর যে তাদেরকে রিমান্ডে নিয়ে কিন্তু এই ঘটনার তদন্ত করা হবে। গত 2-2.5 মাসে প্রায় 15 জনের মতো বাংলাদেশি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এসএসবির হাতে। এই বাংলাদেশিরা কেন সীমান্ত এলাকায় বসবাস করছে, বাংলাদেশ ছেড়ে তারা কিভাবে ভারতে এসে ভারতীয় পরিচয়পত্র পাচ্ছে, সে বিষয়ে কিন্তু তদন্ত শুরু করা হয়েছে। ধন্যবাদ বিশ্বজিৎ। নিখোঁজ বাঙালি পরিযায়ীর হদিশ মিলল। বাড়ি ফিরলেন বাঘমুন্ডির নিখোঁজ যুবক। চেন্নাইয়ে শ্রমিকের কাজে গিয়েছিলেন 8 জন। এক পরিযায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়, বাকিরা ফিরে এলো। নিখোঁজ হয়ে যান একজন, সেই একজন পরিযায়ী শ্রমিক, বাঙালি পরিযায়ী শ্রমিক, তাঁরই হদিশ মিলেছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ মণ্ডল। ইন্দ্রজিৎ, কোথায় ছিলেন এই পরিযায়ী শ্রমিক, কি বলছেন? ঘটনা বেশ কয়েকদিন আগেকার, কারণ 8 জন শ্রমিক পুরুলিয়ার বাগমুন্ডির নোয়াডি গ্রাম থেকে গিয়েছিল পরিযায়ী শ্রমিক 8 জন এবং তারা চেন্নাই কাজ করতে গিয়েছিল। সেখানে গিয়ে এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হয় এবং তারপরে আতঙ্কে বাকি 6 জন ফিরে এলেও
এই সন্তোষ ঘাটোয়াল বা মিঠুন নিখোঁজ হয়ে যায় এবং দীর্ঘ 11 দিন পর সেই মিঠুন বাড়ি ফিরেছে এবং তার চোখে মুখে আতঙ্ক রয়েছে এবং তার শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। সে জানাচ্ছে যে তাকে আটক করে রাখা হয়েছিল, তাকে মারধর করা হয়েছে, সে কোনোভাবে প্রাণে বেঁচে পালিয়েছে সেখান থেকে ট্রেনে করে এবং টাটাতে এসে সে একেবারেই নিরাশ হয়ে পড়ে এবং সেখানের স্থানীয় কয়েকজনের সাহায্য নিয়ে সে বাঘমুন্ডির গ্রামে ফিরে আসে এবং তার চোখে মুখে এখনো আতঙ্ক রয়েছে এবং সে মানসিকভাবে এখন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং পুরুলিয়ার যে একের পর এক ঘটনা ঘটছে এবং পরিযায়ী শ্রমিকরা যেভাবে বিভিন্ন রাজ্য থেকে ফিরে আসছে এবং আতঙ্ক নিয়ে ফিরে আসছে, কেউ আবার সেখানেই তার মৃত্যু হচ্ছে এবং এই বাঙালি পরিযায়ী শ্রমিকরা যেভাবে বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করতে গিয়ে বাংলা বলা বা কখনো বাঙালি হওয়ার কারণে যেভাবে সমস্যায় পড়তে হচ্ছে তা সত্যি উদ্বেগজনক। পুরুলিয়ার ক্ষেত্রে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, কখনো রঘুনাথপুর, বাঘমুন্ডি। 11 দিন ওইখানে ছিলাম, 2-3 দিন কেটে গেলে চেন্নাতে, ওখানে প্রচুর মারপিট হয়েছে, হোশ নাই। কারা মেরেছে কোনো বুঝতে পেরেছেন? না, ওটা বুঝতে পারলাম, পুরো নেশা ছিল, মানে কেমন ড্রাগসের নেশা করে সেই মতো আমার হয়েছিল। বাংলাতেই ছাঁটাই আতঙ্কে বাঙালি শ্রমিকরা। অভিযোগ, বাংলা বলায় ছাঁটাই করে দেওয়া হয়েছে ভাঙড়ের জুতো কারখানা থেকে। আরও ছাঁটাইয়ের আশঙ্কা, অভাবে আতঙ্কে বাঙালি শ্রমিকরা। আমাদেরকে জিএম উনি নিজে অজয় শ্রীবাস্তব আমাদেরকে বের করে দিয়েছিল বাংলা ভাষা ব্যবহার করার জন্য। উনি বলতে চাইছে যে আমি বিহার থেকে ইউপি থেকে লোক নিয়ে এসে আমি কাজ করাবো। তাহলে আমরা পশ্চিমবাংলার লোকে যদি আমরা না কাজ পাই, উনি ইউপি বিহার থেকে লোক নিয়ে এসে উনি কাজ করবে, তাহলে আমরা কোথায় যাব? দিল্লি বা হরিয়ানা নয়, এই বাংলাতেই বাংলা বলে হেনস্থার মুখে পড়তে হয়েছে, কাজ হারাতে হয়েছে কারখানা থেকে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে চাঞ্চল্যকর অভিযোগ বাংলা বলার অপরাধে কাজ থেকে তাড়িয়ে দিয়েছেন কারখানার অবাঙালি ম্যানেজার। কাজ হারা বাঙালিদের অনেকেই উত্তর 24 পরগনার সন্দেশখালী শিরিষতলার বাসিন্দা। তাদের সঙ্গী এখন অভাব এবং আতঙ্ক। হ্যাঁ, অন্য রাজ্যে কাজ করতে গেলে সেখানে বাংলা ভাষা চলছে না, সেখানে হিন্দি না বললে তো সেখান থেকে মারধর শুরু হচ্ছে। তো উনি বলতে চাইছে যে এখানে কোনো বাঙালি ছেলে আমি রাখবো না, তাহলে আমরা কোথায় যাবো? আমরা বাঙালি বলে, মানে বাংলা ভাষা বলি বলে আমাদের বাধ্য হয়েছে, মানে ফাঁকা দিয়ে লোক আনিয়ে কাজ করাবে বলতেছে অশোকা কোম্পানি, ঠিক আছে, বাইরের থেকে লোক আনিয়ে কাজ করাবে। তো আমরা এবার কোথায় যাব? বাঙালি আমাদের বার করে দিচ্ছে, তাহলে আমরা কোথায় যে হ্যাঁ, খুব সমস্যার মধ্যে। আমাদের তো খানির উপরে ভরসা, তাছাড়া তো আমাদের আর কোনো ইনকাম নেই। ছেলেরা যদি আবার কাজে যায়, তবু একটা ভয় আছে যে কোথায় কি করে কি ওইটাই তো সমস্যা। দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানার নলমুড়ি, এখানে জুতো তৈরির কারখানা। কর্মীদের বেশিরভাগই স্থানীয়। তাদের দাবি, মাস 6 আগে এই কারখানায় ম্যানেজার হয়ে আসেন অজয় শ্রীবাস্তব নামে এক ব্যক্তি। এরপর থেকেই বিপত্তি। অভিযোগ, নয়া ম্যানেজার স্পষ্ট জানিয়ে দেন কারখানায় বাংলায় কথা বলা যাবে না, বাংলায় কথা বললেই ছাঁটাই করা হবে, লোক নেওয়া হবে উত্তরপ্রদেশ, বিহার থেকে। অভিযোগ, বাংলায় কথা বলায় ইতিমধ্যেই 20 জনের চাকরি গিয়েছে, ধাপে ধাপে আরো চাকরি যেতে চলেছে বলে আশঙ্কা। বাঙালি ছেলে বলতে চলবে না, আর ওই ইউপি থেকে এসে ওর নিজের মানে মর্জি মতো চালাবে কামটা। এখানে বলছে বাঙালি ছেলে হটাও, বিহারি ছেলে নিয়ে আসো। এ নিয়ে কারখানা কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি। সন্দেশখালী থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। যদিও শেষ রক্ষা হয়নি, 2 বউ ধরা পড়েছেন বাগদা থেকে। কাল রাতে এই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। কথা বলবো অনিরুদ্ধ, আমার সহকর্মীর সঙ্গে। অনিরুদ্ধ, এই দুজনকে তো গ্রেফতার করা হলো, প্রেমিক কি এখনো অধরা? প্রেমিকের কোনো খোঁজ মিলল? দেখো মিমি, উত্তর 24 পরগনার মালিদা গ্রামের এই একই বাড়ির 2 বউ আরিফের সঙ্গে পালিয়েছিল। অর্থাৎ আরিফ মোল্লার সঙ্গে গত সোমবার সন্ধ্যায় নিজের শ্বশুর শাশুড়ি এবং 3 কন্যাকে ঘুমের ওষুধ খাইয়ে, অর্থাৎ চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিলিয়ে দিয়ে তাদেরকে অচৈতন্য করে বাড়ি থেকে পালিয়েছিল এবং শেষ রক্ষা হয়নি। গতকাল যখন অভিযোগ পায় বাগদা থানার পুলিশ, লিখিত অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে এবং গতকাল রাতে তাদেরকে ফোন ট্র্যাক করে রীতিমতন তাদের টাওয়ার লোকেশন নিয়ে তাদেরকে দুজনকে গ্রেপ্তার করেছে এবং এই দুজনকে গ্রেপ্তার করে আরিফ মোল্লার খোঁজে তল্লাশি শুরু করেছে বাগদা থানার পুলিশ। ইতিমধ্যেই এই 2 গুণধর বউকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ এবং আরিফ মোল্লার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মিমি,
ধন্যবাদ অনিরুদ্ধ। চায়ের সঙ্গে কেন বিষ মিশিয়েছিলেন? বিষ মিশাইনি, ঘুমের ওষুধ মিশিয়েছিলেন। ঘুমের ওষুধ মিশিয়েছিলেন? কি মিশিয়েছিলেন? ঘুমের ওষুধ। কেন? যাতে আমরা চলে গেলে দেখতে না পাই। দুজনে মিলেই পালিয়েছিলেন? হ্যাঁ। মাকে খুনে ছেলের যাবজ্জীবন, কোচবিহার আদালতে সাজা ঘোষণা হলো। 2023-এর জুনে মাকে খুন ছেলের। মাকে খুন করে বাড়ির কাছেই পুঁতে রাখে ছেলে। ছেলের যাবজ্জীবন সাজার সঙ্গে 10,000 টাকা জরিমানা। মাকে খুন ছেলের যাবজ্জীবন, কোচবিহার আদালতে সাজা ঘোষণা হলো। 2023-এর জুনে মাকে খুন করে ছেলে এবং খুন করে বাড়ির কাছেই পুঁতে রাখে। ছেলের যাবজ্জীবন সাজার সঙ্গে 10,000 টাকা জরিমানা। শুভঙ্কর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, এটা কোন ঘটনায় সাজা ঘোষণা হলো, কি বললো আজ আদালত? তোমাকে জানিয়ে রাখি, গত 2023 সালের জুন মাসে এই মর্মান্তিক ঘটনা ঘটেছিল, নৃশংস ঘটনা ঘটেছিল বলা চলে। এলাকারই বাসিন্দা, পুন্ডিবাড়ি থানার অন্তর্গত সাজেরপাড় গ্রামের বাসিন্দা মিঠুন সরকার তার মাকে রাতের বেলা বাড়িতে খুন করে এবং খুন করে তারপরে বাড়ি থেকে 100 মিটার দূরে নিয়ে গিয়ে গর্ত করে সেখানে পুঁতে রাখে এবং পরবর্তীতে পরদিন সকালে যখন বিষয়টি জানাজানি হয়, এরপরই সেখান থেকে মৃতদেহ উদ্ধার হয় এবং গুণধর ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে মামলা চলার পর আজ কোচবিহারের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ এই যে একটা খুন, মাকে খুনের ঘটনায় ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা ঘোষণা করে এই আদালতের বিচারক রুদ্রপ্রসাদ রায়। এবং এই যে একটা ঘটনা, সেই ঘটনাকে নজিরবিহীন বলে তিনি উল্লেখ করেছেন। তবে মামলার সরকারি আইনজীবী শিবেন রায় তিনি জানিয়েছিলেন যে এই মামলার জন্য আমরা সর্বোচ্চ সাজা ফাঁসির আবেদন জানিয়েছিলাম, কিন্তু যেহেতু বিচারক এই মামলায় বলেছেন যে না, এটা নজিরবিহীন ঘটনা নয়, সে কারণেই যাবজ্জীবন কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা ঘোষণা করেছে। ধন্যবাদ শুভঙ্কর। মিঠুন সরকারকে ভারতীয় দণ্ডবিধি আইনের 302 এবং 201 ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং আজকে তার সাজা ঘোষণা করা হলো। ফাঁসি এটা চেয়েছিলাম, কিন্তু মহামান্য আদালত সব দিক বিচার বিবেচনা করে এটা বিরলতম ঘটনা নয়, তাই তাকে সর্বোচ্চ সাজা ভারতীয় দণ্ডবিধি আইনের 302 ধারা মোতাবেক তার যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা, 10,000 টাকা দিতে না পারলে আরো 1 বছরের সশ্রম কারাদণ্ড এবং সাক্ষী প্রমাণ লোপাটের জন্য ভারতীয় দণ্ডবিধি আইনের 201 ধারা মোতাবেক তাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা, 5,000 টাকা দিতে না পারলে তার 6 মাসের সশ্রম কারাদণ্ড।